নমস্কার সকলকে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা টান। বাজার হাতে থমকে দাঁড়ালেন সুখময়। তার সযত্নে সাজানো একতলার ড্রয়িং রুমে উদ্দাম লাফালাফি করছে দুই শিশু। জুতো পায়ে দামি সোফায় উঠছে, ঝাঁপ কাটছে নকশাদার গালিচায়। তকতকে মোজাইক মেঝেতে এলোমেলো ছড়ানো গোটা 2-3 কিডস ব্যাগ, প্লাস্টিকের থলি, সস্তা দামের ওয়াটার বোতল। সুখময়ের ভুরুতে ভাঁজ পড়ল। তুই কোত্থেকে? এই এলাম। সুখময়ের প্রশ্নের সরাসরি জবাব দিল না অমল। দাঁত ছড়িয়ে হাসল। ধরো তোমাদের দেখতে, বুড়ো বুড়ি একলাটি পড়ে আছো। সুখময় একটুও প্রীত হলেন না। বাইরে থেকেই এখানকার কলরব কানে বাজছিল। কলরব নয়, যাকে বলে তাণ্ডব। তার তপবনের মতো প্রশান্ত গৃহ আর্তনাদ করছে শিশুদের হুড়ুদ্দমে। তখনও কি ছাই বুঝেছেন তার অকাল কুষ্মাণ্ড ভাগ্নিটি এসে হাজির হয়েছে সাত সকালে, সেই শিউড়ি থেকে, লট বহর সমেত। হাতের বাজা রান্নাঘরে নামিয়ে এলেন সুখময়। দুরন্ত শিশু দুটি একটু থমকালো, হাঁ করে দেখছে সুখময়কে। বড়টা বছর 5-এর, ছোটটা বড়জোর 3। এক ঝলক ছেলে দুটোকে জরিপ করে সুখময় পাখার নিচে বসলেন। খবর কি তোদের? মেজদি কেমন আছে জামাইবাবু? মা বাবার এই বয়সে যেমন থাকে তেমনই আছে। গেঁটে বাত, অর্শ, বুক ধড়পড়, প্রেশার, সুগার। অমল বাবু হয়ে সোফায় বসল। মামিও তো দেখলাম বেশ কাত হয়ে পড়েছে। সুখময় গম্ভীর। কদিন ধরে শ্বাসকষ্ট চলছে, কাল একটু বাড়াবাড়ি হয়েছিল। একটু নয়, কাল রাতে বেশ ভালোই বাড়াবাড়ি হয়েছিল অনুরূপার। বরাবরই তার সর্দি কাশির ধাত। বছর আসতে করলে একটা বিশ্রী টানও উঠছে, হাঁপানির। প্রথম প্রথম টানটা শুধু ঋতু বদলের সময় আসতো। এখন আর মাস ঋতু মানে না। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যখন তখন হানা দেয়। কালও কষ্ট দিয়েছিল। সন্ধে থেকে অল্প স্বল্প রুটিন মাফিক চাপ ছিল ফুসফুসে। খাওয়া দাওয়ার পর দুম করে বেড়ে গেল কষ্টটা। 2-4টে বাঁধা ওষুধ ঘরেই থাকে, তাতেও কমল না। রাত 12টায় ফোন করতে হলো ডাক্তারকে। চেনা ডাক্তার প্রায় দেখে অনুরূপাকে, তবু অত রাতে আসতে রাজি হলো না সে। টেলিফোনে ওষুধের নাম আউড়েই খালাস। কাছেই সিএ মার্কেট, সেখানে শঙ্কর মেডিকেল সারা রাত খোলা থাকে। রাত দুপুরে দোকানে ছুটলেন সুখময়। ক্যাপসুলটা খেয়েও রাতভর বিছানার ঠায় বসে রইল অনুরূপা। বালিশ বুকে চেপে হাঁপড়ের মতো হাঁপাচ্ছেন। গলা কাঁপিয়ে উৎকট শব্দ ছিটকে আসছে। দম বুঝি বেরিয়ে যায়। আর সুখময় একবার তখন বালিশ দিচ্ছেন স্ত্রীর পিঠে, একবার মুখে ফসফস ওষুধ স্প্রে করছেন, আর উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছেন। কিভাবে যে কেটেছে রাতটা। সুখময় বললেন, তোর মামিকে নিয়ে চিন্তায় আছি। অমল দুলছে বসে বসে। আমরা এসে তোমাদের অসুবিধা হলো তো? সুখময় বলতে যাচ্ছিলেন, তা হলো, বললেন না। তেতো গেলা মুখে হাসলেন। অসুবিধে কি আর, মামার বাড়ি, এখানে আসবি না তো কোথায় আসবি? কারেক্ট, আমি তো মঞ্জুকে সে কথাই বলেছিলাম। মঞ্জু মামিকে দেখে একেবারে ঘাবড়ে একসা। মঞ্জু মানে তোর বউ? কোথায় এসে? মামির ঘরে, এসে স্তক ওপরে সেঁটে আছে। বলেই অমল হাঁক পারল, মঞ্জু, মঞ্জু, নিচে এসো, মামাকে প্রণাম করে যাও। ডাকতে ডাকতে ঝপ করে গলা নামালো। আসলে তোমার ভাগ্নে বউ মামিকে দেখে যত না ঘাবড়েছে, তার থেকে বেশি বমকেছে তোমার এই বাড়ি দেখে। আরে বাবা, মামা আমার লর্ড, সল্ট লেকে প্যালেসে থাকে, বুঝলে মামা। মঞ্জু ভাবে আমার সমাত্মীয়ই বুঝি তার শ্বশুর শাশুড়ির মতো নেই পার্টি। এবার দেখ নিজের চোখে, এমন ঝিকঝ্যাক বাড়ি, এমন চাম্পুর সাজানো গোছানো বাপে জন্মে দেখেছিস কোনো দিন? ছিলি তো ন্যাংটো মাস্টারের মেয়ে। দুই শিশুর বাবার বক বক গেলছিল। হঠাৎ বড়টা হাততালি দিয়ে উঠল। দাঁড়াও, মাকে বলে দেব। অমল খিকখিক হাসল। কি বলবি? তুমি দাদুকে ন্যাংটো বলেছ? বলিস, নেচে নেচে বলিস। যা ভাগ এখান থেকে। 5 বছরেই পেকে বোঁদে হয়ে গেছে, খালি বড়দের কথার মধ্যে কথা।
মারব টেনে 3 লাত। ধমক খেয়ে ছেলেটা গা মোচড়াচ্ছে। সুখময় বেশ বিরক্ত হলেন। অমলটা চিরকালই বড় অমার্জিত, জঙ্গলি। হ্যাঁ হ্যাঁ করে হাসে, গাঁ গাঁ চেঁচায়, মুখের মাত্রা নেই, লেখাপড়াতেও অগা। কোনো ক্রমে ঘষ্টে ঘষ্টে স্কুলের গণ্ডি পেরিয়ে সরস্বতীকে বিদায় দিয়েছে। মেজদির কম জ্বালা গেছে এই ছেলে নিয়ে। এখন কোন এক কোল্ড স্টোরেজে চাকরি করছে, কী কাজ যে করে ভগবান জানে। শুধু মেজদির চিঠিপত্র থেকে বোঝা যায় রোজগারপাতি তেমন ভালো নয়। তার মধ্যেও কি দুঃসাহস! বাবু বিয়ে করে ফেলেছেন, প্রেমের বিয়ে। বোঝার ওপর শাঁকের আঁঠি, 6 বছরই 3 অ্যান্ডা ব্যান্ডা। একটা তো একেবারে কোলের, সবে পুজোর সময় হয়েছে। মেজদির বিজয়ার চিঠি থেকে জেনেছে সুখময়। ড্রয়িং রুম থেকে কাঠের ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেই সিঁড়ি দিয়ে নামছে অমলের বউ, আড়ষ্ট পায়। কাছে এসে খোপায় আঁচল তুলল, ঢিপ করে প্রণাম সারল একটা। সুখময় মেয়েটিকে আগে দেখেননি। অমল 9 মাসে 6 মাসে আসে এ বাড়িতে, একাই আসে, এক আধবেলা থেকে চলে যায়। সুখময় নিজেও কোনো আত্মীয় স্বজনের বাড়ি যান না, যাওয়াও পছন্দ করেন না। বিয়ে অন্নপ্রাশনেও নয়, কোথাওই সম্পর্ক রাখেন না বেশি। মাঝে মধ্যে টুকটাক চিঠিপত্র, ব্যাস। সম্পর্ক রাখার অর্থ জানেন সুখময়, দায়, অজস্র দায়। এর মেয়ের বিয়েতে দাঁড়াও, ওর ছেলে চাকরি করে দাও, একে খয়রাতি করো, ওকে ধার দাও। কেন রে বাবা? লিলিপুরদের বংশে তালগাছ হওয়াটা কি অপরাধ? তাছাড়া আত্মীয় স্বজন মানেই কুটকাচালি, কেচ্চা, কেলেঙ্কারি, এসব সুখময়ের ঘোরতর অপছন্দ। তা মঞ্জুকে অবশ্য প্রথম দর্শনে মন্দ লাগলো না সুখময়ের। শান্ত চেহারা, বিনীত হাবভাব, রং চাপা হলেও আলগে একটা স্ত্রী আছে, তবে রোগা বড্ড, ডিগডিগে খয়াটে। কোলের কন্যা সন্তানটিও খুবই শীর্ণ, অপুষ্টির শিকার। মঞ্জু নতমুখেই বলল, আপনাকে মামিমা একবার ওপরে ডাকছেন। সুখময় গলা ঝাড়লেন। তোমার মাইমা কি শুয়েছেন একটু, না এখনও বসে? মঞ্জু একদিকে ঘাড় নাড়ল। উত্তরটা ঠিক ধরতে পারলেন না সুখময়। সিঁড়ি অবধি গিয়েও ঘুরলেন মঞ্জুর দিকে। তোমার বাচ্চারা কিছু খেয়েছে? অমলই আগ বাড়িয়ে উত্তর দিল, তুই ভেবো না মামা, ওরা ঠিক খেয়ে নেবে। তোরাও তো এতটা পথ এলি, তোদেরও খিদে পেয়েছে। দেখ না পুষ্পর জলখাবার তৈরি কত দূর এগোলো। হা হা করে হাসলো অমল। আমাদের পেট হলো রাবণের চিতা, সারাদিন জ্বলছে, ও নিয়ে ভাবতে গেলে তোমার ভাঁড়ার ফাঁক হয়ে যাবে। তুমি যাও, মামি কি বলছে দেখো। মঞ্জুর দিকে চোখ চলে গেল সুখময়ের। স্বামীর রসিকতায় মুখে আঁচল চেপে ফিকফিক হাসছে। ঘড়িতে 9:30। চৈত্রের সকাল তেতে উঠছে ক্রমশ। এলোমেলো বাতাস তপ্ত, আচম্বিতে ছোট ছোট হাওয়ায় ঘূর্ণি বাইরে। দক্ষিণের জানালার ঠিক গায়ে একটা বেঁটে নারকেল গাছ, 14 বছর বয়সের। গৃহপ্রবেশের দিন গাছটা লাগিয়েছিলেন অনুরূপা। সেই গাছের চওড়া পাতায় শেষ বসন্তের হাওয়া বাজছিল সরসর। হাওয়া কি অতীতের কথা বলে? হয়তো বলে, হয়তো বলে না, হয়তো নিজের মনেই দোল খায় জানালায়। গাছে সুখময়ের মনে। 25 বছর আগে সুখময় এখানে 4 কাঠার প্লটটা কিনেছিলেন। তখন এ অঞ্চলে গাছগাছরা বিশেষ ছিল না, প্রায় ধুধু। বিশাল বিশাল মেছো ভেড়ি বোঝানো হয়ে সবে তখন শহর এদিকে গায়ে গতরে বাড়ছে। মাটিতে চিকচিক করে বালি, লোকবসতি খুব কম। কলকাতার সঙ্গে সুতোর যোগ রাখে একটা দুটো বাস। এত ফাঁকা চারিদিক যে লোকজন সহজে বাড়িঘর বানাতে সাহস পায় না। সেটা অবশ্য সাপে বরই হয়েছিল। এখনকার হিসেবে জলের দরে জুটে গিয়েছিল জমিটা। তবে সুখময়ও তক্ষুনি বাড়ি করেননি, করলেন অনেক পরে। সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ার করার 6 বছর আগে, রামপুরহাটের জমিবাড়ির নিজের অংশ বেচে দিয়ে। এই উপনগরী তখন অনেক জমজমাট। ছবির মতো সুন্দর সুন্দর বাড়িতে ভরে যাচ্ছে চারদিক। চওড়া চওড়া পথঘাট, সবুজ বুলেভার্ড, গাড়ি ঘোড়াও চলছে অনেক। তবু এখানকার একটা আলাদা নির্জনতা আছে, এক ধরনের আলাদা শান্তি, নিস্তরঙ্গ সুখ। সেই সুখের আদলে তৈরি হলো সুখময়ের বাড়ি। একতলায় অতিকায় ড্রয়িং রুম, রান্নাঘর, ভাড়ার কাজে লোকেদের থাকার ঘর, বিশাল খাওয়ার জায়গা, ছোট্ট একটা স্টাডি রুম কাম পারিবারিক লাইব্রেরি, ওপরে 3টে পৃথক পৃথক ব্লক। প্রতিটি ব্লক এক একটা স্বয়ং সম্পূর্ণ 1 রুম ফ্ল্যাট। সুখময়দের বাবিনের ছোট্টুর, এছাড়া মন ভোলানো এক পূব দক্ষিণ খোলা বারান্দা। বাড়ির নাম হলো স্বপ্নাতীত। বাড়ি দেখে খুশিতে পাগল হলেন অনুরূপা, 2 ছেলেও।
বাবিন তখন আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট্টুর ক্লাস 9। বিপুল উৎসাহে দুই ভাই ছুটে ছুটে এখান ওখান থেকে ফুল গাছ এনে লাগাচ্ছে। অনুরূপা সামনের লনটার পরিচর্যা করছে সারাদিন। বাবিন আর ছোট্টুর ঘর পোস্টারে পোস্টারে ছেয়ে গেল। বাবিনের দেওয়ালে ফিল্ম স্টার, শুধুই অমিতাভ বচ্চন বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন মেজাজে। ছোট্টুর দেয়াল জুড়ে খেলোয়াড়দের মিছিল, গাভাস্কার, বিশ্বনাথ, ইমরান, কপিল দেব, ম্যাকেনরো, বর্গ, ঝাঁকড়া চুলো, মারিও ক্যাম্পেস। তার সঙ্গে বাবা মার দেয়ালও পরিপূর্ণ আশায়, সুখে, উষ্ণতায়, মায়াবী নিশ্চিন্ত বার্ধক্যের অলস স্বপ্নে। বাবিনের আমেরিকায় এখন মধ্যরাত, ছোট্টুর লন্ডনে এখনও ভোর হয়নি। এই উপনগরী এখনও রোদ্দুরে ঝলসাচ্ছে। কি ভাবছো জানলায় দাঁড়িয়ে? সুখময় ফিরলেন। খাটের প্রান্তে সে আতশোয়া স্ত্রীর কপালে হাত ছোঁয়ালেন। কিছু না। আমাকে ডাকুনি কেন? ভাবলাম ঘুমোচ্ছ, ঘুমো। দূর, ঘুম কি আর আসে? অনুরূপা ক্লান্তভাবে চোখ বুঝলেন। সকালের ক্যাপসুলটা খেয়েছো? খেয়েছি। ডাক পাঠিয়েছিলে কেন? বাজার থেকে কি আনলে? রোজকার সেই চারাপোনা? না, বাটা মাছ। কেন? কেন কি গো? ভাগ্নে বউ এলো, মেয়েটা আমাদের বাড়িতেই প্রথম, ওদের শুধু বাটা মাছের ঝোল খাওয়াবে? অনুরূপা এখনও হাঁপাচ্ছেন একটু একটু। বাচ্চাদের জন্য একটু মাংস আনলে হতো না? বাচ্চারা থোড়াই খাবে, খাবে তো ওই গন্ডারটা। হাসতে হাসতে বললেন সুকুমার। ও ভার তুমি আমার উপর ছেড়ে দাও তো। চুপটি করে আর সারাদিন বিশ্রাম নাও, বিছানা থেকে একদম উঠবে না। অনুরূপা বালিশে হেলান দিয়ে উঠে বসলেন। অমলের বউটা কিন্তু বেশ হয়েছে, একটু বোকা ধরনের কিন্তু বেশ কাজের। কথা শুনে মনে হলো মেস্তি জামাইবাবুর খুব দেখাশোনা করে। বোকা না হলে ওই ছেলের প্রেমে পড়ে। শুধু প্রেম নয় গো, অমলকে খুব ভয়ভক্তিও করে। বাহ, আধ ঘন্টা কথা বলেই তুমি অনেক কিছু বুঝে ফেলেছো দেখছি। সুকময় বাঁকা হাসলেন। সদল বলে এখানে হঠাৎ কেন উদয় হলো তা কিছু বলল? নিজে থেকে না বললে জিজ্ঞেস করা যায় নাকি? সুকময় কিছু বললেন না। আলমারি খুলে কয়েকটা কাগজ বার করলেন। ইলেকট্রিক বিল, প্রেসক্রিপশন, কিছু টাকাও। অনুরূপা ঠাট্টা ছলে বললেন, একদিকে ভালোই হলো, তোমারও কদিন নাতি নাতনি নিয়ে ঝুমিয়ে কাটবে। অসুখ তো তোমার ভাগ্যে বড় একটা জোটে না। বাবিন গত বছর এসেছিল। জাম্বো বড় ন্যাওটা হয়ে পড়েছিল সুকুময়ের। দাদুন, আমি তোমার সঙ্গে খেলবো। দাদুন, আমি তোমার সঙ্গে শোবো। দাদুন, আমি তোমার সঙ্গে লাঞ্চ করব এক প্লেটে। দাদুন, চলো না আমরা ওয়াকে যাই। সুখময় ঝট করে মুখ ফেরালেন। বাচ্চাগুলোর চেহারা দেখেছো? কি চাষাড়ে, শ্যাবি। ছি, বাচ্চাদের ওরকম বলতে নেই, ওরাও তো সম্পর্কে নাতি নাতনি নয়। পুষ্প ঘরে এসেছে। হাতের ট্রেতে সুখময়ের জন্য চা, টোস্ট, অনুরূপার হরলিক্স, বিস্কুট কয়েকটা। খাটের লাগোয়া টেবিলে ট্রে নামিয়ে বলল, মা, আপনি লুচি খাবেন 2-4টে এনে দেব? ওদের দিয়েছিস? দেওয়ার দরকার হয়নি, নিজেরাই তার আগে হামলে পড়ে খেয়ে নিল। চকিত অতিথি সমাগমে পুষ্পর মুখও বেশ অপ্রসন্ন। সে এবারই রাত দিনের কাজের লোক, বহুকাল আছে। সুখময় অনুরূপার কাছে সে এখন অন্ধের যষ্টি। তবুও তার বাচনভঙ্গিটা এই মুহূর্তে সুখময়েরও অভোগ্য লাগল। গম্ভীর মুখে বললেন, তুই এখন একবার বাজারে যা, ওদের জন্য দুটো মুরগি নিয়ে আয় বড় দেখে, আর আন্দাজ মতন দই মিষ্টি। বাচ্চা দুটোকে একটু দুধ দিয়েছিস? পুষ্পের মুখ আরও ভারী। বউটা নিজেই নিয়ে খাইয়ে দিয়েছে, দুই ছেলেকে বড় বড় 2 গ্লাস খাবলা খাবলা চিনি মিশিয়ে 1 থালা করে লুচি তরকারি খাওয়ানোর পর। দিক না, তুই অত খেপে যাচ্ছিস কেন? অনুরূপা হাসছেন মিটিমিটি। বউ নয়, বৌদি বল, ওরা আমাদের আত্মীয়। সে আমি জানি। পুষ্প খড়খড় করে উঠল। নিচে গিয়ে দেখো না, 2 ছেলেতে কল খুলে কীরকম বাথরুম ভাসাচ্ছে। পুষ্প টাকা নিয়ে চলে গেল। অনুরূপা হরলিক্সে চুমুক দিলেন। তুমি নিজে বাজারে গেলে পারতে, সব কাজ কি কাজের লোকদের দিয়ে হয়? আমার এখন সময় নেই। তোমার মাউথ স্প্রে ফুরিয়ে এসেছে, শঙ্কর মেডিকেলে নেই। দেখি একবার বিডি মার্কেটে যেতে হবে। ইলেকট্রিক বিলেরও আজ লাস্ট ডেট। সুখময় বিরস মুখে টোস্টে কামড় বসালেন। পোস্ট অফিসও যাব, বাড়িতে এয়ারমেল নেই, আনতে হবে। তুমি এখনও ছোট্টকে উত্তর দাওনি? সে কবে ওর চিঠি এসেছে? কবে কোথায়, পরশুই তো এলো, তাও আমরা চিঠি দেওয়ার 2.5 মাস পর। ওদের নতুন সংসার, নতুন দেশ, নতুন কাজ, তাও আবার যে সে কাজ নয়, অসুখ নিয়ে রিসার্চ, সব সামলে চিঠি লিখতে বসার সময় তো লাগবেই। নতুন কোথায়, দেখতে দেখতেও তো 8 মাস হয়ে গেল। 8 মাস আর কি এমন সময়,
ওদিকে তোমার বাবিনের যে 8 বছর হয়ে গেল, সে কটা চিঠি লেখে বছরে? গুনে গুনে 4টে কি 5টা, তাও বউ লেখে, নিজে তার সঙ্গে নিচে 2 লাইন। সুখময় চকিতে উদাস, শোঁসো করে বাতাস বয়ে যাচ্ছে বুকে। ওদের সবই নতুন, সব সময়, শুধু বাবা মা দুটো ছাড়া। ও আবার কি কথা। হরলিক্স শেষ করে অনুরূপা শুচ্ছেন ধীরে ধীরে। চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ দরজার দিকে নজর গেল সুখময়ের। অমলের বড় ছেলেটা পর্দা ফাঁক করে উঁকি দিচ্ছে ঘরে। অনুরূপাও দেখেছেন। কোমল গলায় ডাকলেন, আয় দাদু। ছেলেটা দুদিকে মাথা দোলালো, এলো না। অনুরূপার স্বর আরও নরম, তোর চোখ ছলছল করছে কেন রে? মা বকেছে? ও মা, এ তো জলও গড়াচ্ছে দেখছি। দুহাতের চেটোর উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল ছেলেটা। মুখে স্বর ফুটেছে, তোমাদের ছাদটা কি বড় গো? আমি আর ভাই চুপি চুপি গিয়ে দেখে এসেছি। তাই? আর কি দেখলি? ছাদের ফুল গাছগুলো দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই না একটা ফুল ছিঁড়েছে, লাল ফুল। পর্দা সরিয়ে 2 পা এগুলো ছেলেটা। আমরা কোন ঘরে থাকবো গো ঠাম্মা? মা তোমাকে জিজ্ঞেস করতে বলল। বনু ঘুমিয়ে পড়েছে তো। এমা ছিছি, তুমি কী যে করো না। অনুরূপা অপ্রস্তুত মুখে স্বামীর দিকে তাকালেন। যাও, ওদের জন্য বাবিনের ঘরটা খুলে দাও, বাবিনের খাটটা বড় আছে। বাবিন ছোট্টুর ঘর তালাবন্ধই থাকে সারা বছর। সপ্তাহে একদিন ঝাড়াঝুড়ি হয়, আগে অনুরূপা নিজের হাতেই করতেন। ধুলো নাকে গেলে কষ্ট বাড়ে বলে নিজে আর ঢোকেন না। পুষ্পই সাফসুদ্র করে রাখে যতটা সম্ভব। সুখময়ের কণ্ঠে শ্লেষ ফুটল, বাবিনের খাটেও 5 জন ধরবে না, ছোট্টুর ঘরও লাগবে। লাগবে লাগবে, খুলে দাও, ও তো এখন ভূতের ঘর। ড্রয়ার থেকে দুবদাব চাবির গোছা বার করে সুখময় বিছানায় ছুঁড়ে দিলেন। অনুরূপার পলকা আদিক্ষেতা তার মোটেই মনোপুত নয়। ওফ, ওই মায়াবী ঘর দুটো এখন তছনছ করবে অমূল, গ্রাম্য গন্ধ ছড়িয়ে দেবে চারিদিকে। সুখময় দরজার দিকে এগোলেন। পুষ্প ফিরুক, ওই খুলে দেবে, আমি বেরোচ্ছি। দুপুরে অমলদের আসার প্রকৃত কারণটা জানা গেল। অমলই বলল খাবার সময়। অমলের বড় ছেলেটার চোখে কী সব গণ্ডগোল হয়েছে। ছেলেকে বড় ডাক্তার দেখাতে এনেছে কলকাতায়। সারাক্ষণই নাকি চোখ ছলছল করে, জল পড়ে, মাঝে মাঝে যন্ত্রণাও হয়। সিউড়িতে 2-3 জন ডাক্তারকে দেখিয়েছিল। তাদের এক একজনের এক এক মত। কেউ বলে গ্ল্যান্ডের গণ্ডগোল, কেউ বলে নার্ভের, কেউ বলে কর্নিয়ার। ওখান থেকে এক ডাক্তার চিঠি দিয়ে দিয়েছে, তার সুপারিশেই দেখাবে বড় ডাক্তারকে। ডাক্তারটির নাম সুরেন সরকার, পিজির প্রফেসর। শোনা শোনা নাম, ছোট্টুর মুখেই সুখময় শুনেছেন বোধহয়। স্টাডি রুমে এসে সুখময় একটা সিগারেট ধরালেন। খাওয়া দাওয়ার পর এই ঘরে বসে মজ করে একটু সিগারেট খান। আগে দিনে 20-25টা হয়ে যেত, এখন নেশাটা অনেক কমিয়ে এনেছেন। দুপুরে রাতে খাওয়ার পর একটা করে, আর সারাদিনে বড়জোর 2-3টে। এবার ভাবছেন ছেড়েই দেবেন অভ্যেসটা। একটু জোরে হাঁটলেই আজকাল একটা চিনচিনে হালকা ব্যথা হয় বুকে, হাঁপিয়েও যান বড় তাড়াতাড়ি। ব্যথার কথাটা অনুরূপাকে বলেননি। মিছিমিছি মানুষের উদ্বেগ বাড়িয়ে কী লাভ, একেই তো নিজের জ্বালায় জ্বলে মরছে বেচারা। দুপুরের বাতাস বাইরে থম মেরেছিল অনেকক্ষণ। হঠাৎই একটা ঝাপটা দিল যেন। খোলা জানলা দিয়ে কিছু ধুলোবালি উড়ে এলো। শুকনো পাতারা ছুটছে রাস্তায়। সুখময় উঠে জানালাটা টেনে দিলেন। পুষ্পকে কতবার করে বলেছেন বেলা বাড়লে সব জানালা বন্ধ করে দিতে, এ সময় ধুলো ঢুকে ঘরদোর বড় নোংরা হয়। তা কথাটা যদি খেয়াল থাকে মেয়েটার। আজ অবশ্য খেয়াল না থাকলেও বলার নেই কিছু। সিউড়ি থেকে আসা উটকো ধুলো সামলাতেই যা হিমশিম খাচ্ছে। অমলটা সত্যিই যাচ্ছে তাই, যেমন নোংরা তেমন বেআক্কেলে। শিক্ষা দীক্ষা না থাকলে যা হয়। অতটুকু ছেলে চোখ নিয়ে কষ্ট পাচ্ছে, অথচ বাপকে দেখো দিব্যি মাংসের হাড় চুষতে চুষতে ব্যাখ্যান করে চলেছে ডাক্তারদের। ভাষাই বা কী? ওখানকার ডাক্তাররা ল্যাবেন চুষ বেঁড়ে পাখামি করেছিল, চেম্বারে ঢুকিয়ে দিয়েছি বেটাকে আচ্ছা করে কড়কে। বসার ভঙ্গিটাও কি অশালীন! 1 পা চেয়ারে তুলে 1 পা নাচাতে নাচাতে খাওয়া, লোমশ খালি গা, পরনে উৎকট চেক লুঙ্গি, শব্দ করে কুলকুচি করা, অসহ্য অসহ্য। সুখময় চেপে চেপে সিগারেট নিভিয়ে দিয়ে উপরে এলেন। আহ, ঠিক যা ভয় পেয়েছিলেন তাই। অনুরূপার সামনে মোড়া টেনে বসে আগডুম বাগডুম গল্প করে চলেছে অমূল। সাধারণ বুদ্ধিটুকুরও এত অভাব। শুনলি মামি সারা রাত ঘুমোতে পারেনি, এখন কষ্ট কম, একটু শুতে নিয়ে নে। দা নয়। অনুরূপাও কেন যে এত লাই দেয় ছেলেটাকে।
নির্ঘাত এখন আত্মীয় স্বজনদের ঠিকুজি কুষ্ঠির তালাশ চলছে। কার বাড়িতে হাঁড়ি চড়ে না, কার মেয়ে বাপকে লুকিয়ে বিয়ে করার মতলব ভাঁজছে, রামপুরহাটের কোন দেওয়ার কার জমি হাতালো, এসব শুনে অনুরূপার কী যে মোক্ষ লাভ হয়। তিনি নিজে কোনোদিন প্রশ্রয় দেননি অমলকে। এসেছো, এসো, 2-4 ঘন্টা থাকো, খাও দাও, বিদায় নাও। শুধু অমল নয়, সব আত্মীয়ের জন্যই সুকুমারের এক বিধান। ঘরে না গিয়ে সুকুমার সামনের প্যাসেজটার দিকে গেলেন। দুধারে বাবিন আর ছোট্টুর ঘর, দুটোই হাট করে খোলা। ছোট্টুর খাটে বিশ্রীভাবে ছড়ানো রয়েছে অমলদের মালপত্র, জামা কাপড়। বাবিনের বিছানায় মঞ্জু কোলের মেয়েটাকে নিয়ে পাশ ফিরে শুয়ে। বড় ছেলেটি মেঝেয় হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। ছোটটি খাটের প্রান্তে গুটিয়ে শুটিয়ে জোড়োসোড়ো। সুকুমার সরে এলেন। পূব দক্ষিণ খোলা গোল বারান্দা থেকে দুপুর হলেই রোদ সরে যায়। একটা ইজি চেয়ার আর গোটা 2-3 মোড়া সবসময় ছড়ানো থাকে এখানে। সুকুমার ইজি চেয়ারে শরীর ছেড়ে দিলেন। বাবিন আর ছোট্টুর ঘর দুটি তার বড় প্রিয়, নির্জনতার সঙ্গীও বটে। অনুরূপাকে লুকিয়ে মাঝে মাঝেই ঘর দুটোর তালা খুলেন সুকুময়। চেয়ার, টেবিল, খাট, আলমারি, বিছানা ছুঁয়ে ছুঁয়ে দেখেন। পোস্টারগুলো কবেই আর নেই, তবু ফিকে রঙিন দেওয়ালে এখনও অনেক ছবি তিনি দেখতে পান। বাবিন জন্মালো, হাঁটছে, কথা ফুটল মুখে, স্কুলে যাচ্ছে। রাত্রিবেলা অনুরূপাকে আবার রেখে আসতে হলো রেলের হাসপাতালে। ছোট্টু এলো, পিঠোপিঠি বড় বড় হচ্ছে 2 ভাই, ছবি আর ছবি, পরপর অজস্র ছবির মিছিলে দেওয়াল পূর্ণ হয়ে যায়। বাবিন আমেরিকা থেকে বিয়ে করতে এলো, বউ নিয়ে চলে যাচ্ছে। ছোট্টুর লন্ডনে রিসার্চ করতে যাওয়ার সুযোগ এসে গেছে। নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সেও চলে গেল বাইরে। কখনো এয়ারপোর্টে গিয়ে হাত নাড়ছেন সুকুময়, কখনো হাত বাড়িয়ে জড়িয়ে ধরছেন ছেলেদের, নাতিকে। সব মুহূর্ত এই দুটো ঘরে যেন বন্দি হয়ে আছে। চাবি খুলে শুধু তাদের দেখা বারবার, প্রাণ ভরে। ঘুমোচ্ছ নাকি? সুকুময় চোখ খুললেন, উত্তর দিলেন না। অমল মোড়া টেনে বসল। সুকুময়কে বিস্মিত করে চুপচাপ বসে রইল খানিকক্ষণ, যেন উষ্ণ দুপুরের ছায়া আবিষ্ট করেছে তাকেও। হঠাৎই বলল, তুমি কেমন বুড়োটে হয়ে গেছো মামা। সুকুমারের ছোট্ট শ্বাস পড়ল। বয়স তো হচ্ছে। বয়স কিসের, এখনও তো 70 ছৌনি। কত চলছে? 68, 69? সেটাও কি কম হলো? কম নয়, বেশিও নয়। আমার বড় জাটাকে দেখো, 81, এখনও বাচ্চাদের ফুটবলে রেফারিং করতে নামে। এদিকে আমার বাবা 76-এই কুপোকাত, অল টাইম বিছানায়। সুকুময় অন্যমনস্কভাবে বললেন, জামাইবাবু বরাবরই রোগা ভোগা। ওটা বাজে কথা। তাহলে ব্যাপারটা কি জানো? যাদের ওপর টান খুব বেশি, তাদের কাছ থেকে ল্যাং খেলে শরীর ভেতর থেকে ধসে যায়। কে তোর বাবাকে ল্যাং মারলো? তুই রয়েছিস, বৌমা রয়েছে। আমরা কি বাবার ভালোবাসার জন নাকি? ভালোবাসার ছেলে হলো দাদা, বাবার ভালো ছেলে, লেখাপড়ায় ভালো। বাবিন ছোট্টুর মতো না হলেও 2-3খানা ডিগ্রি আছে। তাকে নিয়ে বাবার অত স্বাদ আহ্লাদ, অথচ তিনি তো পুরো কাট্টি করে দিয়েছেন। আমি চিরকালের লাতখোর ছেলে। বাবা আমাকে হারামজাদা না বলে কোনোদিনও জল খায়নি। সেই আমার মুখ 24 ঘন্টা দেখতে বাবার ভালো লাগে? মেজদি চিঠিতেই কথাটা জেনেছিলেন সুকুময়, তবু প্রশ্ন করলেন, নির্মল কি পার্টিশন করে নিয়েছে? পার্টিশন মানে পুরো পাঁচিল গেঁথে ফেলেছে, 10 ইঞ্চির দেওয়াল। একেবারে বউয়ের ভেড়া হয়ে গেছে। বাবার একটা হার্ট অ্যাটাকের মতো হলো, রাস্তায় ডেকে বললাম, একবার চোখের দেখাও দেখতে এলো না। এরা যদি মাল্লু ছাড়তে হয়, পুজোর সময় মাকে হাতে করে একটা কাপড় পর্যন্ত দেয় না। সুকুমায় হালকা চারে বললেন, ভালোই তো, তুই বাবা আমাকে দেখছিস, তোর পুণ্যি বাড়ছে। পাপ পুণ্য বুঝি না মামা। আমার মোটা বুদ্ধি বলে, যে বাপ মা খাইয়ে পড়িয়ে বড় করেছে, তারা বুড়ো হলে আমাদেরকেই তাদের দেখতে হবে। এ কোনো দয়া পাওয়ার ব্যাপার নয়, পুরো হিসেবের কুঁড়ি। জুতো ঝাঁটা যাই মারুক, খেতে পড়তে তো দিয়েছিল, সেই লোনটা শোধ করতে হবে না? কথাটা সামান্য বিঁধল সুকুময়কে। কোথায় যে ঠিক বিঁধল বুঝতে পারলেন না। অমল দুম করে প্রশ্ন করে বসল, বাবিন শুনলাম আর নাকি ফিরছে না। মামি বলছিল কি সব গ্রিন কার্ড মার্ট পেয়ে গেছে। তা পেয়েছে, তবে ফিরবে না এমন কথা তো বলেনি। বলতে গিয়েও ঠিক ঠিক জোর ফুটল না সুকুময়ের গলায়। স্ত্রীর ওপর মনে মনে বিরক্তই হলেন তিনি। অমলকে এত কথা বলার কি দরকার ছিল? অমলের কৌতূহলের শেষ নেই। সে আবার খোঁচা দিল, তবে তুমি নিশ্চিন্ত থাকো মামা, ছোট্টু বিদেশে পড়ে থাকতে পারবে না। ও যা মামির কোল ঘেঁষা। সুকুমার শক্ত হলেন, ওদের যদি বিদেশে ভালো লাগে নিশ্চয়ই থাকবে। এ দেশে তেমন স্কোপই বা কোথায় ওদের জন্য? তা ঠিক, না ফেরাই উচিত, এত ভালো ছেলে ওরা। অমল বিজ্ঞের মতো রায় দিল। আমি তো মঞ্জুকে বলি, তুমি শুধু আমাদের ফ্যামিলির দুটো স্যাম্পেল দেখলে, এক আমি ডিগবাজি খেয়ে খেয়ে ধপাস পাটি, আর আমার এক বউ, এর পাশে লেজ নাড়ারও দিগ্গজ দাদা, মাদুর পাতা মাস্টার। যদি খাঁটি জুয়েল দেখতে চাও, আমার মামার ছেলেদের দেখো, কি ভদ্র, কি অমায়িক ব্যবহার। কোনো পরীক্ষায় কোনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি।
কিছুটা অতিরঞ্জিত হলেও কথাটা খুব মিথ্যে নয়। বাবিন হায়ার সেকেন্ডারিতে থার্ড হয়েছিল, ছোট্ট মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে সেকেন্ড। দুই ছেলের পেছনে কম পরিশ্রম, কম অর্থ ব্যয় করেননি সুকুমার। তার সব চেষ্টা আজ সার্থক। ছোটবেলা থেকে ছেলেদের নিখুঁতভাবে পথ দেখাতে পেরেছেন বলেই না তিনি আজ এক সফল পিতা। দুই পুত্রবধূও তার শিক্ষিত, মার্জিত। বাবিনের বউ ওখানে একটা স্কুলে চাকরি করছে। ছোট্টুর বউ তো ছোট্টুর মতোই ডাক্তার। সুখে প্রাচুর্যে সাফল্য সব দিক থেকেই পরিতৃপ্ত সুখময়। তবু কেন যে বুকটা চিনচিন করে ওঠে হঠাৎ হঠাৎ এই নির্জন অপরাহ্ন বেলায়। কি লিখলাম শুনবে না? অনুরূপা রাতের খাওয়ার সাজছিলেন। দুটো রুটি, অল্প মুরগির মাংস। তার জন্য স্টুয়ের মতো করে আলাদা মাংস রেঁধেছে পুষ্প। এমনিতে অনুরূপা পাতলা রান্না ভালোই বাসেন, কিন্তু আজ ঠিক গলা দিয়ে নামছিল না তার। একটা চোরা ভয় শির দ্বারা ছুঁয়ে যাচ্ছে। আবার যে কখন কালকের মতো এসে পড়ে কষ্টটা। সুখময় অসহিষ্ণুভাবে বললেন, কি হলো, শুনবে? পড়বো না মুখ বন্ধ করে দেব? অনুরূপা ফোঁস করে শ্বাস পেলেন। কি আর শুনবো? লিখেছ তো সেই বাঁধা গত। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? মাঝে তোমার মায়ের শরীর খারাপ হয়েছিল, সেই হাঁপের টান এখন মোটামুটি আছে। তোমরা আমাদের জন্য দুশ্চিন্তা করো না। সুখময় ঈষৎ ক্ষুণ্ণ হলেন। আর কিছু লিখি না আমি? বলো, আর কি লেখো? সুখময় তীব্র চোখে স্ত্রীর দিকে তাকালেন। লিখে দেবো তোমার জন্য সারা রাত জেগে বসে থাকতে হয়। তোমার চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে। আমি কি বলেছি সব লিখতে? তাহলে কি লিখবো? লিখবো, স্নেহের ছোট্ট, তুমি একদা গেটের সামনে যে কৃষ্ণচূড়া গাছটা পুঁতিয়াছিলে তাহাতে ফুল আসিয়াছে, তোমার দাদার লাগানো পলাশ গাছেও। দুটি গাছের ফুলে আমাদের গেটের সম্মুখভাগ লাল হইয়া থাকে। অনুরূপা খাওয়া বন্ধ করে স্বামীর দিকে তাকালেন। সত্যি কথা স্বীকার করতে এত ভয় পাও কেন তুমি? যা লিখেছো এছাড়া সত্যিই কি কিছু লেখার আছে? চিঠি লেখা মানে তো এখনও জ্যান্ত আছে সেটা জানানো, আর কি? সুখময় নিশ্চুপ হয়ে গেলেন। এয়ার মেলের মুখ জুড়লেন ধীরে ধীরে। ঘরের উজ্জ্বল আলোটাকে বড় নিষ্প্রভ লাগছিল তার। শুধু নিষ্প্রভ নয়, ঝাপসা। নিম্নস্বরে বললেন সুখময়, তুমি বড় নিষ্ঠুর অনু। নিষ্ঠুর নয়, যা দেখি যা বুঝি তাই বলছি। তুমি যা সত্যি সত্যি লিখতে চাও তা তোমার কলমের ডগায় আসবে। আমি চাইলেও আমাকে লিখতে দেবে সে কথা? কেন লিখব আমরা? সুকুমারের গলা ফ্যাঁসফ্যাঁসে শোনাচ্ছিল। লিখো না, যক্ষ হয়ে কুবেরপুরি আগলাও। একতলা থেকে টিভির শব্দ ভেসে আসছিল, সিনেমার গান হচ্ছে, পুরনো দিনের গান। অমল খুব জোরে চালিয়েছে টিভিটা। কান পেতে গানটা শোনার চেষ্টা করলেন অনুরূপা। কী গান বোঝা যাচ্ছে না। তালায় হাত ধুতে বললেন, তুমি আজকাল বড় অবুঝ হয়ে যাও। ওইটুকু বাচ্চাকে তখন ওইভাবে ধমকালে কোনো মানে হয়? বেশ করেছি। খবর শোনার সময় অত চেঁচাবে কেন? বউটারও বলিহারি, তিনটের মা হয়েছে, একটাও সামলাতে পারে না। সুকুমার প্রায় ভেঙচে উঠলেন। কোলের মেয়েটা সোপাতে পেচ্ছাপ করে দিল। মায়ের হিলদোল নেই, একটু কাঁচিয়ে ফেলে দিল শুধু। ছোট ছেলেটা শোকেশের কাঁচ ভটাং করে টানছে বন্ধ করছে, মায়ের বুকপ্রেম নেই। একদিনেই বাড়ি লণ্ডভণ্ড করে দিল। দিককে অত পিটপিট করে না তো, দুটো দিনের জন্য এসেছে। আর এই সোফা শোকেশ নিয়ে কি আমরা স্বর্গে যাব? তোমার ওই মর্নিং ওয়াকের মিলিটারি বন্ধু বলে না, এরপর সব বাড়ি সার সার ভূতের বাড়ি হয়ে যাবে। ঠিকই বলে। সুখময় চশমা খাপে ভরলেন। অনুরূপার কথার ভঙ্গিতে হেসে ফেললেন তিনি। আর আমি হব যক্ষ, তাই তো? এ পাড়ায় সার সার যক্ষ। তাই তো হবে। অনুরূপাও হাসছেন। অনেক বকেছ, এবার আমার ক্যাপসুলটা দাও। ওষুধের সঙ্গে বেশ খানিকটা জল খেলেন অনুরূপা। তারপর বললেন, 10টা তো বাজে, তোমরা খেতে বসবে না? বসবো। তোমার পুষ্পারানীর টিভি দেখা শেষ হোক। সকালের অমলের বউটাকে সহ্য করতে পারছিল না, এখন তো তার সঙ্গে গলায় গলায় ভাব। অমলের বউটা সত্যিই ভালো গো, বড় দুঃখী। অনুরূপা সামান্য ইতস্তত করে বললেন, তোমার মেজদিও নাকি ওর উপর খুব অত্যাচার করে। কেন? কেন আবার কি? বিয়েতে তেমন কিছু পায়নি, প্রায় এক বস্ত্রেই চলে এসেছে মেয়েটা, তাই নিয়ে দিবারাত্র নাকি গঞ্জনা দেয়। বলতে বলতে কেঁদে ফেলছিল বেচারা। অমলের তো খুব হাঁক ডাক, ও কেন প্রোটেস্ট করে না? মুরত কোথায়? মাইনে তো পায় 1000 টাকা, তোমার জামাইবাবুর পেনশনের টাকা আছে, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আছে, তাই দিয়েই চলে সংসারের। সুকুমায় থমকে গেলেন। বিড়বিড় করে বললেন, তবে যে ছেলেটা বড় মুখ পড়ে বলছিল, বাবা আমাকে দেখছি অন্যের ঋণ শোধ করছি, বাজে কথা। মেয়েটা আলাদা থাকতে চায়, তোমার ভাগ্নে নিরুপায়। আলাদা হলে খাবে কি? নেহাত অন্ন জুটবে না বলেই বাবা মার কাছে পড়ে আছে। বাবা মার ওপর ভক্তি নয় গো, একে বলে দায় পড়ে রায়মশাই। তোমার জামাইবাবু নাকি নাতির চোখের চিকিৎসার জন্যও ব্যাংক থেকে টাকা তুলে দিয়েছে ছেলেকে। পুষ্প ঘরে এসে এঁটো থালা বাসন গোছাচ্ছে, যার সময় সুকুময়কে খেতে ডেকে গেল। সুকুময় খাওয়া দাওয়া সেরে ফিরলেন। সিগারেট ধরিয়ে গোল বারান্দায় পায়চারি করলেন, কিছুক্ষণ শুয়ে পড়লেন।
সারাদিনের তপ্ত ভাব আর নেই। একটা নরম মিঠে বাতাস জানালা বেয়ে ঘরে ঢুকছে, স্পর্শ করছে ঘরের আসবাবপত্র, মানুষদেরও। নারকেল গাছের ওপরে পিছনের রাস্তার টিউবলাইটটা জ্বলছে নিভছে বারবার। রাত বাড়ছিল। মাঝরাত অবধি ঘুম এলো না সুখময়ের। প্রতিপলে কাল রাতের বিপন্নতার স্মৃতি কুড়ে কুড়ে খেয়ে যাচ্ছিল তাকে। পাশের ঘরের কলকাকলি স্তব্ধ হওয়ার পরও চোখের পাতা এক হলো না কিছুতেই। হঠাৎ সুখময় একটা শব্দ শুনলেন। শব্দটা প্রথমে একটু শুরু হয়েই থেমে গেল, তারপর আবার শুরু হলো। বাড়ছে, কমছে, থামছে, বাড়ছে। বেশ খানিকক্ষণ মন দিয়ে শোনার পর শব্দের উৎসটা খুঁজে পেলেন সুখময়। অমল নাক ডাকছে। রাগ দিয়েও সুখময়ের রাগ এলো না, স্নায়ু কেমন ঝিমিয়ে এলো। অন্ধকার বাড়িতে শব্দটা পাক খেয়ে ঘুরতে লাগলো মথের মতো, একটা প্রাণের অস্তিত্ব হয়ে। অনুরূপার টান উঠল না। সুখময় ঘুমিয়ে পড়লেন। টানটা পরদিনও না। দুদিন ধরে গোটা বাড়ি জুড়ে দক্ষ যজ্ঞ করলো অমলের দলবল। ছড়ালো, লাফালো, নোংরা করলো, ছাদের টপ পায়ে নির্মূল করে ফেললো শিশুরা। ছেলেকে ডাক্তার দেখালো অমল, তেমন বিপদের কিছু নেই। গ্ল্যান্ডেরই গোলমাল, ওষুধ চলবে এখন, 1 মাস পরে আবার দেখাতে হবে ছেলেকে। মনের আনন্দে অমল কলকাতা ঘোরালো বউ বাচ্চাদের। পাতাল রেল, দ্বিতীয় হুগলি সেতু, কিছুই বাদ পড়ল না। আজ তার লটবহর নিয়ে ফেরার পালা। দুপুর 2টায় বাস ধর্মতলা থেকে। পথে যাওয়ার কোঁচড় বেঁধে টিফিন দিয়ে দিলেন অনুরূপা নিজের হাতে তৈরি করে। লুচি, তরকারি, হালুয়া। একটা ভালো শাড়িয়ে দিলেন মঞ্জুকে। বাচ্চাদের 1 সেট করে জামা কাপড়। মঞ্জু খানিকটা কাঁদল। অমল হাসলো হা হা করে। বাচ্চাগুলো খুশি না ব্যথিত বোঝা গেল না। অমল চলে গেল ঝাঁঝা রোদে। বাবিনার ছোট্টুর ঘর পরিষ্কার করে দিয়ে গেছে পুষ্প। সাজিয়ে গুছিয়ে ঘর আবার পুরনো চেহারায়। সুখময় ঘর দুটোতে তালা দিতে এসে দাঁড়িয়ে গেলেন। দুটো খোলা দরজার মাঝখানে ছায়া ছায়া প্যাসেজ। নিঝুম দাঁড়িয়ে আছেন অনুরূপা। জীবনের শেষ প্রান্তে এসে কি নিঃসঙ্গ দেখাচ্ছে বাবিন ছোট্টুর গরবিনী মাকে। শুধু একা নয়, শূন্য, কাঙাল। বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো সুখময়ের। তার একটা ছেলেও যদি অশিক্ষিত, বেরোজগারে হতো, ওই অমলটার মতো। ধন্যবাদ।